আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের দশম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে এর 226 থেকে 228 পৃষ্ঠার যে পার্টগুলো আছে সেগুলো আলোচনা করব এবং একক কাজগুলোর সমাধান নির্ণয় করব। তো দেখো, প্রথমে আমাদের বলছে ক্রমযোজিত গণসংখ্যা। নিতু ও সজল স্কুলের 100 জন বন্ধুর সপ্তাহের যাতায়াত খরচের তথ্য সংগ্রহ করেছে। তারা জানতে চায় কতজন বন্ধুর সাপ্তাহিক যাতায়াত খরচ 90 টাকার কম এবং কতজন বন্ধুর 70 থেকে 100 টাকার মধ্যে। কাজটি করার জন্য সংগ্রহ করা বিন্যস্ত উপাত্তগুলোকে প্রথমে তালিকাবদ্ধ করেছে। তালিকাটি হলো, দেখো এখানে সাপ্তাহিক যাতায়াত খরচ টাকায় আছে, অর্থাৎ এগুলো হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং বন্ধুদের সংখ্যা বা গণসংখ্যা দেওয়া আছে। এবার বলছে তারা প্রথম শ্রেণীর গণসংখ্যা 12 এর সঙ্গে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা 13 যোগ করে পায় 25। 12 এবং 13 যোগ করে পায় 25। এই 25 হবে দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আর প্রথম শ্রেণী দিয়ে শুরু হওয়া এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে কত? 12ই থাকবে, এটা 12ই থাকবে। আবার দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার সঙ্গে তৃতীয় শ্রেণীর গণসংখ্যা যোগ করে 25 যোগ 20, অর্থাৎ এই দুটো যোগ করে 25 পেয়েছি, তার সাথে 20 যোগ করে হবে 45। এটি হবে তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এভাবে দুজনে মিলে ছক 10.7 এর ক্রমযোজিত গণসংখ্যা সারণী এর কয়েকটি শ্রেণী পূরণ করেছে। অবশিষ্ট শ্রেণীগুলো পূরণ করা তোমার দায়িত্ব। কি পারবে না? তাহলে দেখি আমরা ছকটা। তো দেখো এখানে প্রথমে ছকটা দেখি। তাহলে সাপ্তাহিক যাতায়াত খরচ টাকায় আছে, বন্ধুদের সংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে সাপ্তাহিক যাতায়াত খরচ টাকায়, তো এটা দেখো 60 টাকার নিচে, অর্থাৎ 60 টাকার কম খরচ হয়েছে 12 জনের। এরপরে 60 থেকে 70 টাকার কম, 70 টাকা কম খরচ হয়েছে, দেখো 12 আর 13 যোগ করলে হচ্ছে 25। এরপরে 80 টাকার কম খরচ হয়েছে, এই 25 আর 20 যোগ করলে 45, তাহলে 45 হলো। এরপরে 90 টাকার কম, 90 টাকার কম খরচ হচ্ছে কত? 45 যোগ 23, তাহলে এখানে কী করতে হবে? 45 যোগ 23 সমান কত হবে? এটা 68। তাহলে 68, তাহলে 90 এর কম কতজনের? 68 জনের। এরপর আসি 68-র সাথে 19 যোগ, তাহলে 68 যোগ 19, তাহলে 68-র সাথে 19 যোগ করলে কত হবে? 68 যোগ 19 87, তাহলে এটা হলো 87। 100 এর কম খরচ হলো 87 জনের। আর এখানে 87 যোগ 13 সমান 100, তাহলে 110-এর কম 10 টাকার কম খরচ হলো কয়জনের? এখানে 100 জনের। তাহলে ওটা 100 জনের হলো। তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এরপরে বলছে দেখো যে কতজন বন্ধুর সাপ্তাহিক যাতায়াত খরচ 90 টাকার কম এবং কতজন বন্ধুর 70 থেকে 100 টাকার মধ্যে, তা নিতু ও সজল সহজেই ছক 10.7 থেকে জানতে পারলো। কিন্তু বলছে নিতু ও সজলের মতো মাথা খাটিয়ে ফাঁকা ঘরে বন্ধুর সংখ্যা লেখো। তাহলে দেখতে হবে প্রথমে 90 টাকার কম আর 70 থেকে 100 টাকার মধ্যে। তাহলে দেখো এখানে 90 টাকার কম, তাহলে 90 টাকার কম কতজন আছে? 68 জন। তাহলে বাকি যারা আছে তাদের কী হবে? 70 থেকে 100 টাকার মধ্যে। তাহলে তাহলে ছক থেকে কী পেলাম? ছক থেকে পেলাম যে 90 টাকার কম হচ্ছে 68 জনের এবং মোট ছিল আমার 100 জন। তাহলে 100 থেকে আমি 68 বাদ দেবো, তাহলে 100 থেকে 68 বাদ দিলে কত থাকে এখানে? 32। তাহলে 32 জন বন্ধু সাপ্তাহিক যাতায়াত খরচ 70 থেকে 100 টাকার মধ্যে। এবার দলগত কাজ বলছে প্রত্যেক দল নিজেদের সংগ্রহ করা উপাত্তের শ্রেণীবিন্যস্ত গণসংখ্যা সারণী থেকে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করো। কাজ সম্পন্ন করে পোর্টফোলিওতে জমা দাও। তো আমাদের প্রথমে কাজটা করতে হবে। তো দেখো আমাদের যে দলগত কাজ ছিল সেটা ক্রমযুক্ত গণসংখ্যা সারণী লিখলাম। লিখে আমাদের সারণীটা এরকম ছিল, শ্রেণীব্যাপ্তি ছিল আর তারপরে গণসংখ্যা ছিল। তো আমাদের এই তিনটা জিনিস, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা, এই তিনটা জিনিস লাগবে। তো এখানে দেখো তাহলে প্রথমে আমাদের যে 50 থেকে 54 যে শ্রেণীব্যাপ্তি অর্থাৎ সারি, এই সারির গণসংখ্যা 3, তাহলে এখানে ক্রমযুক্ত গণসংখ্যা হবে কত? 3। এরপরে দ্বিতীয় সারি 55 থেকে 59, এই সারির ক্রমযুক্ত গণসংখ্যা হবে এই 3-এর সাথে 6 যোগ, তাহলে 3 যোগ 6 সমান কত হবে? 6 3 9। এরপরে 60 থেকে 64 সারির যে ক্রমযুক্ত গণসংখ্যা সেটা কত হবে? 9 যোগ 5, তাহলে 9 যোগ 5 সমান 14 হলো। এরপরে 65 থেকে 69 সারির ক্রমযুক্ত গণসংখ্যা হবে 14 যোগ 4, তাহলে 14 যোগ 4 সমান কত হলো? 18। এরপরে 70 থেকে 74 হবে 18 যোগ 1 যোগ 1 সমান কত হলো? 19। এরপরে 19-এর সাথে 7 যোগ, তাহলে 19 যোগ 7 সমান কত হলো এখানে? তাহলে
26 হলো। 26 যোগ 4, 26 যোগ 4 সমান 30 হলো। তাহলে দেখো এখানে আমাদের মোট ছিল n সমান 30, আর শেষে আমরা কত পেলাম? 30 পেলাম। তো এটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা হলো। এবার বলছে দেখো যে মধ্যক নির্ণয়ে ক্রমযুক্ত গণসংখ্যার প্রয়োজন কেন? নিতুর ক্লাসের 51 জন শিক্ষার্থী প্রত্যেকে নিজেদের উচ্চতা মেপে পাশের ছকটি তৈরি করেছে। আমরা শিক্ষার্থীদের উচ্চতার মধ্যক নির্ণয় করতে চাই। তাহলে উচ্চতা আছে 150, 4 জন, 155-র মধ্যে আছে 6 জন, 160-এর মধ্যে আছে, 155 থেকে 60-এর মধ্যে আছে কয়জন? 12 জন। এবার এটা তারা সারণী তৈরি করেছে। এখন বলছে নিতুর ক্লাসের শিক্ষার্থীদের সংখ্যা n সমান 51, যা বিজোড় সংখ্যা। সুতরাং শিক্ষার্থীদের উচ্চতার মধ্যক হবে n+1/2 তম পদের মান, অর্থাৎ 51 যোগ 1/2, অর্থাৎ 26তম পদের মান। কিন্তু 26তম পদের মান কত তা এই পদটি এবং এই পদটি কোথায় আছে তা জানার জন্য আমাদের শিক্ষার্থীদের ক্রমযুক্ত গণসংখ্যা জানতে হবে। তাহলে চলো প্রথমে শিক্ষার্থীদের ক্রমযুক্ত গণসংখ্যার সারণী তৈরি করি। তাহলে দেখো উচ্চতা, শিক্ষার্থীর সংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে এখানে 4 আছে, তাহলে এখানে ক্রমযুক্ত গণসংখ্যা কত হবে? 4। পরেরটা ক্রমযুক্ত গণসংখ্যা কত হবে? 4 আর 6 যোগ করলে 10। এর পরেরটা কী হবে? 12 যোগ 10 সমান 22। এরপরটি কী হবে? 16 যোগ 22 সমান 38। এরপরে কী হবে? 38 যোগ 8 সমান 46। এরপরে কী হবে? 46 যোগ 5 সমান 51। এরপর দেখো আমাদের 26তম পদ কোথায় আছে সেটা দেখো। এখানে 22তম পদ পর্যন্ত এখানে আছে, আর 38তম পদ পর্যন্ত এখানে আছে। তাহলে 26তম পদ কোথায় আছে? এর ভিতরে। এবার দেখো বলছে যে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী থেকে দেখা যাচ্ছে 23তম থেকে 38তম পর্যন্ত সকল পদের মানে 165, যেটা দেখালাম। আমাদের প্রয়োজন 26তম পদের মান। তাহলে 26তম পদের মান সমান আমরা 165, তাহলে অর্থাৎ মধ্য কত হবে? 165 হবে। এখানে ক্রমযুক্ত সংখ্যা ছক 10.8, এখানে পয়েন্ট হবে কি আমরা ছক কাগজে উপস্থাপন করে দেখি মধ্যকের মানের সিদ্ধান্ত নেওয়ার কাজটা আরেকটু সহজ করা যায় কিনা। দেখো এখানে যে আমাদের ছকে অর্থাৎ গ্রাফ পেপারে আমরা যে ছকটা পেয়েছি 10.8 সেটাকে উপস্থাপন করলাম। তাহলে দেখো 145, 150 এখানে ছিল 5, 155 ছিল এখানে, 160 ছিল এই যে 22, 23, 165 ছিল কত? এখানে 38 বা 36, 170 কত ছিল এখানে? 45-এর উপরে, আর 175 ছিল 50-এর উপরে। n সমান 51। তাহলে দেখো এখানে মধ্যক সমান n+1/2 তম পদ সমান 26তম পদ। তো এটা যখন আমরা পরবর্তীতে আঁকাবো তখন তোমরা ভালো বুঝতে পারবে। পরে দেখো অঙ্কনের বিবরণটা দেওয়া আছে, এটা অবশ্যই লিখতে হবে। তো দেখো ছক কাগজের উভয় অক্ষের একটি নির্দিষ্ট স্কেল ধরে প্রতিটি শ্রেণীর উচ্চসীমাকে অনুভূমিক রেখা অর্থাৎ এক্স অক্ষ বরাবর এবং ক্রমযুক্ত গণসংখ্যাকে উলম্ব রেখা অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই পাশ দিয়ে যাবে কি? অর্থাৎ এক্স অক্ষ বরাবর যাবে কি যাবে? ক্রমযুক্ত গণসংখ্যা, শ্রেণীর উচ্চসীমা, যে শ্রেণীর উচ্চসীমাগুলো যাবে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর যাবে হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। এখন বলছে যে এখন ক্রমযুক্ত গণসংখ্যা ছক 10.8 থেকে 150,4, এটা হচ্ছে 150,4, 155,10, তাহলে এটা হচ্ছে 155,10। এভাবে আমাদের বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। বিন্দুগুলো পর্যায়ক্রমে স্কেল ছাড়া খালি হাতে যুক্ত করি, ফলে একটি বক্ররেখা পাওয়া গেল, চিত্র 10.6 এটা। এখন বলছে এই বক্ররেখাটি ক্রমযুক্ত গণসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা, এটাকে বলে অজীব রেখা। এবার অজীব রেখা থেকে দেখে হচ্ছে আরও সহজেই n সমান 51-এর জন্য n+1/2 তম সমান 26তম পদের মান সমান 165 জেনে মধ্যক নির্ণয় করা যায়। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবার সকলের সুস্থ কামনা করে আজকের পাঠটি এখানে শেষ করছি। ধন্যবাদ।